অভিষেক, তুমি বলবে এবার এত রাতে আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য, সেটাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সারপ্রাইজ গিফট? আরে সে তো তুমি আমাকে বাড়িতেও দিতে পারতে। সব গিফট বাড়িতে গিয়ে দেওয়াটা সম্ভব নয় মাই ডিয়ার। কিছু গিফট খুব স্পেশাল হয়, সেগুলো সেখানে দেওয়া সম্ভব যেখানে যেগুলো দেওয়া সম্ভব। কিন্তু সেটা কি গিফট অভিষেক? আমার এবার ঘুম পাচ্ছে। বিশ্বাস করো আমার, যখন তুমি আমার গিফটটা দেখবে না, তখন তোমার ঘুম একেবারে ছুমন্তর হয়ে যাবে। চলো দেখা যাক আমার ঘুম ছুমন্তর হয় নাকি আমি তোমার ঘুম ছুমন্তর করি। এই নাও আমার প্রেমিকা, এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, নেমে পড়ুন। বাহ, কি সুন্দর একটা বাংলো। পছন্দ হয়েছে? শুধু আমার কেন, এটা তো সবারই পছন্দ হবে। তাহলে এই বাংলোতে তুমি তোমার সারপ্রাইজ গিফট লুকিয়ে রেখেছো? লুকিয়ে রাখিনি, ওই সারপ্রাইজ গিফট তো আমি তোমাকে দিয়েই দিয়েছি। মানে? নো 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 নো, তুমি বলছো যে এই বাংলোটা? 100%। এই দেখো চাবি, গেট খোলো। তুমি সত্যি বলছিলে? আমার ঘুম তো সত্যি ছুমন্তর হয়ে গেছে। ওয়াও! বাংলো কেনার আনন্দে আমি কালকে 2-3 জনকে ছোট একটা গ্যাদারিং এ ডেকেছি। খুব ভালো করেছো। অভিষেক, অনেক দেরি হয়ে গেল, এখন অবধি তো কেউই এলো না। মনে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে সবাই মন বদলে নিয়েছে। এমনিতে এই জায়গাটা শহর থেকে অনেক দূরেও তো পড়ে গেছে। এই আবহাওয়া বদলে যাক বা মানুষ বদলে যাক, আমরা তো কখনো বদলাবো না। আসবো না কি করে হতে পারে? আসুন পূজাদি, চলো, কেউ তো এলো, ওয়েলকাম। মিমি, এনার নাম হলো পূজা। 2টো বাংলো ছেড়ে 3য় বাংলো এনারই, আর এই বাংলোটা আমি এনার থেকেই কিনেছি। এই নতুন আর সুন্দর বাংলোর মালকিনকে অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর শুভেচ্ছার জন্য থ্যাংক ইউ সো মাচ। অভিষেক, আই থিঙ্ক আর কেউ আসবে না মনে হয়, আমাদেরকে কেটে নেওয়া উচিত। চলো। চলো। এই লাইটগুলোর কি হয়ে গেল? ডোন্ট ওয়ারি, কখনো কখনো হয়ে যায়, ওয়ারিং চেঞ্জ করিয়ে নিও। ভোলা, আমার ফোনটা বাথরুমে রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, তাতে ইলেকট্রিশিয়ানের নম্বর আছে, এক্ষুনি কল করছি। না না, এটা হতে পারে না। এই ভোলা এখন অবধি এলো না কেন? 1 মিনিট, এক্ষুনি আসছি। আজকেই মেরে ফেলো একে। পাগল হয়ে গেছো নাকি? এত তাড়াতাড়ি নয়, একটু সময় চাই আমার, সবকিছু প্ল্যানিং মতো হবে। সময় কোথাও এত বেশি না পেরিয়ে যায় যে সময় সব ভেস্তে যায়। ভোলা, ভোলা, কোথায় তুমি? ভোলা, ভোলা কোথায় তুমি? কোথায় চলে গেল এ? ভোলা, ভোলা, কোথায় তুমি? অভিষেক, অভিষেক, ওই ভোলা ভেতরে কোথাও নেই। হোয়াট? আরে ভেতরেই তো গিয়েছিল, আমি দেখে আসছি। বাদ দিন না স্যার, পালিয়ে গেছে হবে। 1 নম্বরের চোর ওই ভোলা। ম্যাডামের রুমে যদি ও দামি কিছু দেখে ফেলে, তাহলে এতক্ষণেও নিয়ে পালিয়ে গেছে। কিন্তু রুমের ভেতরে এমন কোনো দামি জিনিস ছিল না। কাম অন মিমি, আই থিংক হি ইজ রাইট। 50,000 ক্যাশ আমি রুমের ভেতরেই রেখেছিলাম।
মনে হয় সেটাই চুরি করে পালিয়ে গেছে। আমার হিসেবে 50,000-এর জন্য কোনো লোক আপনার থেকে দূরে চলে গেল, তাহলে বাড়ির জন্য এটা গুড লাক। এবার তাড়াতাড়ি কেকটে খাবার টাবার খাওয়াও ভাই, যাতে আমিও বাড়ি যেতে পারি আর আপনাদেরকেও পার্সোনাল টাইম দিতে পারি। আপনি না খুব জলি স্বভাবের। এই নিন। মিমি, আমার অফিসের কিছু কাজ আছে, আমি হলে বসে করে নেব, তুমি শুয়ে পড়ো। ওকে। এসব সত্যি হয়েছিল নাকি খারাপ কোনো স্বপ্ন ছিল? অভিষেক, তুমি এখানে? আমি ভাবলাম তুমি অফিস চলে গেছো। আরে হ্যাঁ, আমি অফিসেই যাচ্ছিলাম, কিন্তু পূজাদের ফোন এসে গেল যে ওনার ব্যালেন্সটা এখনই দরকার, তাই এখানেই চলে এলাম। এবার তোমরা দুজন কথা বলো, আমি এবার বেরিয়ে যাই। পূজাদি, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। কাল আমার এমন মনে হয়েছিল যেন নিচে থেকে কেউ বিছানায় খটখট করছে, কিন্তু নিচে দেখলাম তো ওখানে কিছু ছিল না। ওই বাংলোতে কোথাও কোনো খারাপ আত্মার বাস নেই তো, যে কারণে আপনি ওটা বিক্রি করে দিলেন? খারাপ আত্মা? আমার বিশ্বাস হচ্ছে না মিমি। এই নতুন যুগেও তুমি এরকম ভূত প্রেতের ব্যাপারে বিশ্বাস করো? বিলিভ মি, ওখানে তুমি কোনো ভ্রম দেখেছিলে। এরকম কোনো ব্যাপার নেই। আমি তো কত বছর ওখানে থেকেছি, আর আমি ওই বাংলোটা এই জন্য বিক্রি করলাম কারণ আমি দুটো বাংলোর মেনটেনেন্স হ্যান্ডেল করতে পারছিলাম না। ইউ নো না, আমার হাজব্যান্ড মিসিং হয়ে যাওয়ার পর আমি ফাইন্যান্সিয়ালি একেবারে ভেঙে পড়েছিলাম। পুলিশও গিভ আপ করে দিয়েছে। সবাই বলছে যে ও হয়তো আর এই পৃথিবীতে নেই। ওহ, আই এম সরি। কোনো ব্যাপার না, আমি চা নিয়ে আসছি। আবার অন্য কোনো সময়, এখন আসছি। হ্যাঁ অভিষেক, কতক্ষণ লাগবে তোমার আসতে? সরি यार, আমাকে একটা ক্লায়েন্টকে আনতে শহরের বাইরে যেতে হবে, তাই একটু লেট হয়ে যাবে। তুমি শুয়ে পড়বে। কি অভিষেক, কত মন দিয়ে রান্না করলাম এই ভেবে যে দুজনের সাথে খাবো। আই নো বাবা, কিন্তু কাজ তো কাজ হয়। আমি সোনুকে ওখানে পাঠিয়ে দেব। বাই। কি হলো, প্রেম করে কি মন ভরেনি যে বাড়ি পৌঁছেই ফোন করে ফেললে? স্ত্রী যদি দেখে ফেলে তখন? ও আর কখনো দেখতে পাবে না, মেরে ফেলেছি আমি ওকে। কি? কিন্তু কখন, কিভাবে? তুমি তো সময় চেয়েছিলে, তাহলে এইসব হঠাৎ? বাড়িতে চলে এসো। সোনু, সোনু, তাড়াতাড়ি এসো সোনু। এ তো ম্যাডামের আওয়াজ লাগছে। কি হয়েছে ম্যাডাম? সোনু, বেডের নিচে কেউ আছে। না, এটা হতে পারে না। কি হলো সোনু? কি হতে পারে না? ম্যাডাম, ও
ও ফিরে এসেছে ম্যাডাম। ওকে মিমি কি হলো? মিমি কি হয়েছে? অভিষেক, থ্যাংক গড তুমি এসে গেছো। বেডের নিচে ভূত আছে, ও সোনুকে নিচে টেনে নিয়েছে। আমি আমি নিজের চোখে দেখেছি অভিষেক। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। না অভিষেক, তুমি নিচে যেও না, নাহলেও তোমাকেও টেনে নেবে। মিমি ভয় পেও না, ভূত প্রেত কিছু হয় না, বিশ্বাস রাখো আমার উপর। মিমি বাঁচাও আমাকে, বাঁচাও। অভিষেক, অভিষেক! কে তুমি? আমাদের সবাইকে কেন মারছো? কি ক্ষতি করেছি আমরা তোমার? ভয় পেও না, আমি তোমাকে মারবো না মিমি, আমি তাদেরই মারবো যারা আমাকে মেরেছিল। কে তুমি? আমার নাম গৌরব। পূজা আমার স্ত্রী ছিল। তোমার স্বামী আর পূজার মধ্যে অ্যাফেয়ার চলছে, আর আমি এই কথাটা জানতে পেরে যেতে ওই ভোলা আর সোনুকে দিয়ে এরা আমাকে মেরে বেডের নিচে পুঁতে দিয়েছিল। ভোলা আর সোনুকে মেরে প্রতিশোধ নিয়ে নিয়েছি, আর এখন এর আর পূজার মরার পালা। না না মিমি, মিমি ও মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে, ও এরকম কিছুই হয়নি। অভিষেক, তুমি এর সঙ্গে? তুমি তো বলেছিলে যে তুমি একে মেরে ফেলেছি। গৌরব? ফোন অভিষেক নয়, আমি করেছিলাম তোমাকে। ঠিক সময় এসে গেছো, তোমরা দুজন এবার একসাথে মরবে। গৌরব, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি নয়, অভিষেক মেরেছিল। না গৌরব, ও মিথ্যে কথা বলছে। আমি নয়, এই তোমাকে মেরেছিল। আমি জানি তোমাকে কে মেরেছিল, তোমরা দুজনেই মরবে। তুমি ভয় পেও না মিমি, সব সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, তোমার কিচ্ছু হবে না। আসছি। হাই বিউটিফুল। আরে বাবলু, তুমি এসো এসো, ভেতরে এসো। পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে আমার তরফ থেকে প্রেম ভরা হ্যাপি 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 বার্থডে। থ্যাংক ইউ। তুমি দেখছি আজ আলাদা মুডে কথা বলছো। আর কি বলি, যখনই তোমাকে দেখি জানি না আমার কিছু হয়ে যায়। আমি একটা আলাদা জগতেই চলে যাই, যেখানে আমি শুধু তোমাকেই দেখতে পাই। বাহ বাহ, কি দিচ্ছ গুরু! এরকম ডায়লগ তো শুধু ফিল্ম আর টিভিতেই শুনেছিলাম, যখন হিরো হিরোইনকে নিজের প্রেম নিবেদন করে। পার্সোনাল জীবনে আমি প্রথমবার শুনছি। বাই দ্য ওয়ে, তুমি ফিল্মে অ্যাক্টিং করার প্ল্যান করছো নাকি নাকি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? ঠিক ধরেছো তুমি। আজকের আগে আমি কখনো তোমাকে নিজের মনের অবস্থা বলতে পারিনি। আজ যখন সুযোগ পেয়ে গেছি, তো হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। ও গড, আমি তো বাস এমনিই বলছিলাম। আর তুমি? বাবলু দেখো, তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমি যতটা সারপ্রাইজড ততটা খুশিও। আমি তোমার ভালোবাসার সম্মান করি, কারণ তুমি একজন খুব ভালো মানুষ। আর সত্যি বলতে, বিজয়ও আমাকে প্রপোজ করেছিল, আর তখন আমি খুব কনফিউজড ছিলাম, কারণ সত্যি বলতে আমার তোমায় আর বিজয়কে দুজনকেই ভালো লাগতো। কিন্তু তোমার আসার ঠিক আগেই আমি বিজয়কে বিয়ে করব ঠিক করে ফেলেছি।
আর এখন আমি ওকেই বিয়ে করব। আই থিঙ্ক আই লাভ হিম। কে বিজয়? ওই মূর্তিকার? হ্যাঁ, সেই। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আরে আমিও না, আমার কারোর সাথে মেলার ছিল, ভুলেই গেছিলাম। আমি তোমার সাথে পরে দেখা করছি। আমাকে এক্ষুনি ওয়াল স্ট্রিট যেতে হবে। বাই। চলো ভাই, মূর্তিও বানানো হয়ে গেল, কিছুক্ষণ শুকোতে রেখে দিই, তারপর নেহাকে গিয়ে ওর বার্থডে সারপ্রাইজ দিয়ে দেব। ও এটা দেখে খুব খুশি হয়ে যাবে, কারণ ও ভগবান শিবের সারথি নন্দী দেবতাকে খুব পছন্দ করে। আরে বাবলু, তুমি? মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে, তুমি ভেতরে চলে এসো। আমি তোমাকে ডিস্টার্ব করিনি তো? কিছুক্ষণ আগে এলে হয়তো ডিস্টার্ব হয়ে যেতাম, কিন্তু এখন কাজ থেকে ফ্রি হয়ে গেছি। তুমি বলো, এত রাতে কেন আসা হলো? কিছু না ভাই, ব্যাস কাজ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ মনে পড়লো যে তোমার বাড়িটাও কাছেই আছে, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই, তাই এসে গেলাম। তোমার কোনো প্রবলেম নেই তো? কেমন কথা বলছো ইয়ার, আমার কেন কিছু প্রবলেম হবে? কিন্তু আমার হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে। কেন করলে তুমি এরকম? কেন? কারণ আমিও নেহাকে ভালোবাসি, আর তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসি। দেখো, তোমাকে মারতে আমার একটুও হাত কাঁপেনি। তোমার মরার পর নেহা আমার হবে, শুধু আমার হবে নেহা। নেহা, এখানে বিজয়ের ঘরে আগুন লেগে গেছে। আর বিজয়? কি হয়েছে বিজয়ের? হি ইজ ডেড। ও আগুনে পুড়ে গেছে নেহা, ও আগুনে পুড়ে গেছে। এটা কিরকম ঘর? এক টাকাও খুঁজে পেলাম না। মনে হয় এখানের ঘরের মালিক খুব কিপটে, মূর্তিগুলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক, কোনো ব্যাপার না, এই মূর্তিগুলোই বিক্রি করে টাকা কামিয়ে নেব। এই মূর্তিটা তো খুবই সুন্দর লাগছে, আর অনেক আলাদাও। তোমার এইভাবে পালানোর সব চেষ্টা বৃথা, তুমি কোথাও পালাতে পারবে না। আমাকে ছেড়ে দেন, ভুল হয়ে গেছে বাবু। আজকের পরে আমি কখনো চুরি করব না, কখনো না। যদি তুই জ্যান্ত যেতে চাস, আমার একটা কাজ করে দে। একটা কি? আমি তো আপনার সব কাজ করে দেব, ব্যাস আমাকে ছেড়ে দিন। তাহলে এই মূর্তিগুলো নিয়ে বিজনেসম্যান বাবলুকে দিয়ে দাও। যদি না দাও তাহলে মারা পড়বে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। আগে বলুন। আগে আমি বাবলু বাবুর সঙ্গে দেখা করতে চাই। আমি বাবলু, বলুন। খুব ভালো খবর স্যার। স্যার, আমরা আমাদের কোম্পানির তরফ থেকে ফোন নম্বরের সাহায্যে লাকি ড্র করানো হয়েছিল, যাতে আপনার নাম এসেছে। সেই জন্য আপনাকে একদম ফ্রি গিফট দেওয়া হচ্ছে। এই নিন। ও, থ্যাংক ইউ। ওয়াও, এটা তো খুব সুন্দর মূর্তি। এরকম মূর্তি তো ওরও খুব পছন্দ। হ্যালো নেহা, তুমি কি এক্ষুনি আমার বাড়ি আসতে পারবে? তোমাকে আমার কিছু দেখানোর ছিল। নেহা, দেখো আমি তোমার জন্য কি অর্ডার করেছি। তোমার সব থেকে পছন্দের মূর্তি, নন্দী দেবতা। তুমি জানো
এটা আমি বিশেষভাবে তোমার জন্য বানাতে দিয়েছিলাম। ওয়াও, সো নাইস, সো বিউটিফুল। আমি জানতাম নেহা, নন্দী দেবতার মূর্তি দেখে তোমার মুখে নিশ্চয়ই স্মাইল আসবে। এই স্মাইলটা দেখার জন্য আমি জানি না কবে থেকে ছটফট করছিলাম। নেহা, যার যাওয়ার ছিল সে তো চলে গেছে, এখন তার কথা ভেবে এই জীবনটাকে নষ্ট করাটা কি ঠিক করছে? বাবলু, আমি তোমার কথা খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু আমি কি করি? আমি বিজয়কে ভালোবাসি, আর যতক্ষণ আমি বেঁচে আছি ওকে ছাড়া আর অন্য কারোর কথা ভাবতে পারবো না। জীবনটা অনেক বড় যে নেহা, এটাকে এভাবেই নষ্ট করো না। আর তুমি কতদিন এভাবে দুঃখ পেয়ে একা কষ্ট পেতে থাকবে? তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না। যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার এই কষ্টটা সাথে শেয়ার করতে চাই। বাবলু, আমি জানি যে তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আর আমি এটাও জানি যে তুমি আমাকে খুব সুখে রাখবে, কিন্তু সরি বাবলু, আমি বিজয়ের জায়গা অন্য কাউকে দিতে পারবো না। আর প্লিজ, আজকের পর আমরা এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না। তুমি বসো, আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি। যে জিনিস আমি ভালোবেসে আর প্রার্থনা করে পাই না নেহা, সেটা আমি সাম দাম দণ্ডভেদ দিয়ে ছিনিয়ে নিই। কিছুক্ষণের মধ্যে তুমি আমার বুকে থাকবে। এই নাও কোল্ড ড্রিঙ্ক নাও, এটা খেয়ে তোমার মাথা একটু ঠান্ডা আর তাজা হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কটা খেও না নেহা। কে কে ওখানে? সামনে এসো। নেহা, এই বাবলু তোমার গ্লাসে অজ্ঞানের ওষুধ মিশিয়েছে। মিথ্যে এসব। নেহা, আমি কিছু মেশাইনি। কে তুমি? সামনে এসো, সামনে এসো বলছি। তুমি? কি ব্যাপার, তোমার স্মৃতিশক্তি তো খুব ভালো। আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে ভুলেই গেছো হয়তো। বিজয়, তুমি তুমি কোথায় চলে গেছিলে বিজয়? তোমার নেহাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? হ্যাঁ, দূরে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও নেহা। তোমার জন্মদিনের উপহারের জন্য আমি তোমার জন্য নন্দী দেবতার এই মূর্তিটাই বানিয়েছিলাম, কিন্তু তোমাকে এটা দেওয়ার আগেই এই কপট ধূর্ত ছলবাজ আর নীচ মানুষটা আমাকে মেরে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। নেহা, ও মানুষ নয়, ও একটা ভূত। ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যে কথা বলছে। না, আমার বিজয় মিথ্যেবাদী নয়, মিথ্যে তুমি বলছো। তুমি একটা ধোঁকাবাজ, তুমি খুনি একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আর খুনিটা আমি তোর জন্যই হয়েছি, বুঝলি? তোকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি নেহা, কিন্তু তুই আমাকে ছেড়ে এই তুই পয়সার মূর্তিকারকে পছন্দ করলি। তুই আমাকে যদি মেনে নিতিস, আমাকে বিয়ে করে নিতিস, তাহলে বিজয়কে মরতে হতো না। বুঝতে পেরেছিস? তুই তুই বাধ্য করেছিস আমাকে খুনি হতে। বিজয়, বাঁচাও আমাকে, বাঁচাও বিজয়। খবরদার যদি সামনে এগিয়ে এসো, আমি একেও মেরে ফেলবো। চলে যাও এখান থেকে, চলে যাও। তুই একটা আত্মাকে হুমকি দিচ্ছিস? হাসিস কি? চলে যা এখান থেকে, নাহলে সত্যি একে মেরে ফেলবো। সেদিন তো আমাকে ছল করে মেরে দিয়েছিলি হারামি, কিন্তু আজকে তুই কাউকে মারতে পারবি না। নেহা, আমি যেতে তো চাই না, কিন্তু আমাকে যেতেই হবে। কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু এইটুকুই বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি নেহা। আমিও তোমাকে খুব ভালোবাসি বিজয়। আই লাভ ইউ টু। তুমি ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই। আমিও তোমার সঙ্গে যাব বিজয়।
যদি তার জন্য আমাকে মরতেও হয় তাহলে আমি মরবো, আর মরার পর আমরা দুজন আমাদের জগতে হাসি খুশিতে একসাথে থাকবো। না নেহা, আত্মহত্যা করা পাপ সমান। তুমি এই পাপ করো না, আর কথা দাও তুমি বাঁচবে, তুমি আমার হয়ে বাঁচবে। কথা দাও নেহা। যদি তুমি এটাই চাও বিজয়, তাহলে ঠিক আছে, আমি বাঁচবো। ভালো থেকো। তুমিও। আসছি। বিজয়। প্রকৃতি মানুষকে আলাদা আলাদা চেহারা, মুখ আর শরীর দিয়েছে, আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে সুন্দরতার মাপকাঠিও ঠিক করে রেখেছে। রং ফর্সা, কতটা লম্বা, চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয়। অভিষেকও এরকম অবাস্তব গুজবে বিশ্বাস করত, যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল। রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ফর্সাও ছিল। চা। গীতা, দেখতে পাচ্ছ তো আমরা দুজন ফিল্ম দেখছি। চা রাখো আর যাও এখান থেকে। গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায়। তখন রমা অভিষেকের আঙুলে নিজের আঙুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল। গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায়, আর কিচেনে গিয়ে কাঁদতে শুরু করে। আমার সামনে আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে, যদি আমিও ফর্সা হতাম আর আমার মডার্ন চিন্তাধারা হতো। তারপর হঠাৎ গীতা কিছু ভাবতে ভাবতে নিজের চোখের জল মুছে নেয়, আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল। তখনই গীতা রুমে আসে, আর ওর হাতে জলের একটা জগ ছিল, যেটাকে ও সাইড টেবিলে রেখে দেয়, আর দ্বিধার সাথে অভিষেককে বলে, শোনো, তুমি রমার সঙ্গে মেশা ছেড়ে দাও। যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে তার স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে, সে মেয়ে ভালো হয় না। অভিষেক এই সব শুনেই খুব বেশি রেগে যায়। এইসব কি বাজে কথা বলছো তুমি? না, তুমি রেগে যেও না। আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেয়েদেরকে পছন্দ করো, তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায়, ওরকমই জামা কাপড় পরবো। আরে আগে চেহারা তো শুধরে নাও নিজের, তখন করো রমার সঙ্গে তুলনা। এক তো কালো, তার উপরে চশমা। বাবা যদি আমাকে জোর না করতো না, তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। বাইরে থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায়। ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে। ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায়। গীতা অভিষেকের অপমানজনক কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে। সে বারবার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল। গীতা কিচেন থেকে বাইরে আসে, কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায়। ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায়। গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে। তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে। গীতা নিজের মোবাইলটা তোলে, নিজের চোখের জল মোছে আর মেসেজে ক্লিক করে। যদি আপনি সমস্যায় থাকেন, দুঃখী থাকেন, তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন। আপনার সমস্ত সমস্যার সমাধান আছে। বলতে পারা আয়না, মূল্য 21,000। এই সাইট তো খুবই অদ্ভুত। কি করি, কিনে নি এই আয়নাটা? যদি এইসব মিথ্যে হয়, তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা। আপনার ট্রানজ্যাকশন পুরো হয়ে গেছে। আপনার দুঃখ থেকে দূরে হয়ে যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন। অভিনন্দন। গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা আয়না, এমন একটা আয়না যে শুধু রক্ত চায়। মনে হয় কেউ আমার সাথে মজা করেছে। বলতে পারা আয়না, এটা কিনেছিলাম। এটা তো পুরোই কালো।
এতে তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে কালো দেখে ভয় পেও না, আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না। আমি তোমার সব সমস্যা দূর করে দেব, তুমি শুধু আমাকে নিজের রক্ত খাইয়ে দাও। আয়নার দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল, কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান খুঁজছিল। কি করে থামতো? বল, তোর কি দরকার? যদি সত্যি তুমি কিছু করতে পারো তাহলে আমাকে সুন্দরী বানিয়ে দাও। যেমনটা তোমার আদেশ, কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব। ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আয়নাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল। একদিন যখন রমা ওর বাড়িতে এলো, তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার গীতা, তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছ? আর তোমার গায়ের রঙও পরিষ্কার হয়ে যাচ্ছে। বাহ, তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি? হ্যাঁ, কিছু না, বাস এমনি হলদি চন্দনের লেপ লাগাচ্ছি। হ্যাঁ, এটা তারই প্রভাব। তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি। রং পরিষ্কার করাটা না কালো লোকেদের কাজ, ফর্সাদের নয়। এর সাথে কথা বলো না রমা, না হলে দিন খারাপ হয়ে যাবে। আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথাই শুনতে থাকবে, নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে? চা তৈরি হয়ে গেছে, আনছি। তোমার খুব চিন্তা আমার মুড নিয়ে। ভালোবেসেছি, ইয়ার কি নয়। আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক? কিছু করো না প্লিজ, দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে। আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন? চিন্তা করো না রমা, সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে। কুকর্মেরও একটা সীমা হয় রমা। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি, কিন্তু আর না। অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত। আর সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব। তোমার সাহস কি করে হলো এইসব বলার? বলতে পারায় না। আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন। শেষ করে দাও এদেরকে। যেমনটা তোমার আদেশ। এইসব কি হচ্ছে অভিষেক? কিছু তো গন্ডগোল আছে, পালাও এখান থেকে। না না না, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আজ আমি মুক্ত হয়ে গেলাম আমি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা, যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে।